যে নামটাকে তারা ভুলিয়ে দিতে চেয়েছিল আওয়ামী লীগ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম তারা মুছে দিতে চেয়েছিল ইতিহাস থেকে, বাংলাদেশ ইতিহাস থেকে। আজকে যে নির্মম পরিহাস, তাদের নেতার মূর্তি ছবি যেখানে আছে বাংলাদেশের জনগণ সেগুলো সমস্ত নামিয়ে ফেলেছে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের নাম সবার সামনে ভেসে আসছে, তাই না? কেন? কারণ হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছেন। দীর্ঘ 16 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি বলেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তার সে সুদূর প্রসারী চিন্তার কথা রাজপথে ফয়সালা হয়েছে। বলছি, আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিন রাত আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, এখানে সকলেই জানেন, আপনারা জানেন, একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় না। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে বলতে চাই, যত বড় নেতাই হোক দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে বহিষ্কার করবে। আমরা একজন দুজন ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতির এবং দলের ভাগ্যকে বিপর্যয়ের সামনে নিতে চাই না। জিয়ার আদর্শ, সততা, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে 1000 টাকাও ছিল না। এই বিশাল দেশে তার কোনো জমি নাই। সকল ধরনের লোভ লালসার মধ্যে তিনি ছিলেন। আর আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে। বিএনপিতে সবকিছু আছে, যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশে কেউ নয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদিনের গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বীরুত্তম তার 89তম জন্মদিনের উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, যিনি আমাদের এই দীর্ঘ চলমান আন্দোলনে আমাদের গণতন্ত্রকে উদ্ধারের জন্য, আমাদের অধিকারগুলোকে পুনরুদ্ধারের জন্য যিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সকল মানুষ, যে তার নেতৃত্বে বাংলাদেশের সংকটগুলো দূর হবে এবং সমস্যার সমাধান হবে। আমাদের সেই নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আলোচনায় উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত, কারণ এরপরে বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে নামটাকে তারা ভুলিয়ে দিতে চেয়েছিল আওয়ামী লীগ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম তারা মুছে দিতে চেয়েছিল ইতিহাস থেকে, বাংলাদেশ ইতিহাস থেকে। আজকে যে নির্মম পরিহাস, তাদের নেতার মূর্তি ছবি যেখানে আছে বাংলাদেশের জনগণ সেগুলো সমস্ত নামিয়ে ফেলেছে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের নাম সবার সামনে ভেসে আসছে, তাই না? কেন? কারণ হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছেন। যে কথা আমরা সবসময় বলি যে তাকে যতই তোমরা ভুলে দিতে চাও, তার নাম যতই মুছে দিতে চাও, তার নাম বাংলাদেশের মানুষের অন্তরে প্রবেশ করে আছে। প্রিয় সহকর্মীরা, বন্ধুরা, ভাইয়েরা, যে কথাটা এখানে আমাদের বক্তার আলোচকেরা, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা বলি জিয়ার শ্রেণী, ছেলেরা স্লোগান দিচ্ছে, আমরা স্লোগান দিই, তাই না? জিয়ার শ্রেণী তখনই আমরা হবো যখন জিয়াউর রহমানকে সত্যিকার অনুসরণ করতে পারবো। তার যে জীবন, তার যে কর্মজীবন, তার যে রাজনৈতিক চিন্তা, সেগুলোকে যখন আমরা বাস্তবায়িত করতে পারবো,
সেটাই হবে সবচেয়ে সৈনিক হওয়ার উপযুক্ত কাজ, তাই না? তো সেখানে সবচেয়ে বড় জিনিস কি ছিল? শৃঙ্খলা, সততা, নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি আন্তরিক নিষ্ঠা, আর দূরে চিন্তা করা, দূরদৃষ্টি, এই সবগুলো মিলিয়েই কিন্তু জিয়া রহমানকে চিন্তা করতে হবে। আমার ভাবতে অবাক লাগে যে ওই সময়ে যখন গোটা পৃথিবী একটা ভিন্ন চিন্তা ভাবনার মধ্যে ছিল, সেই সময় যখন তিনি রাজনৈতিক দায়িত্বে পেলেন, সেই সময় তিনি চিন্তা করে ফেলেছিলেন যে বাংলাদেশকে বর্তমান থেকে উপরে তুলে ধরতে হলে জনগণের পার্টিসিপেশন হচ্ছে সবচেয়ে বড় কথা। জনগণের পার্টিসিপেশন কিভাবে হবে? আগেকার রাজনীতিবিদরা আমাদের মধ্যে বক্তৃতা করত এবং আপনার জনগণের কাছে নির্বাচনের আগে যেত। উনি তাড়া করে কি করলেন? উনি একদম পায়ে হেঁটে পথ চলা শুরু করলেন। খাল কাটা কর্মসূচি নিলেন, তিনি হেঁটে হেঁটে পায়ে পায়ে আপনার গেলেন, সেই জায়গায় গিয়ে খাল কাটতে শুরু করলেন। তিনি গ্রামের মধ্যে ঢুকে পড়তে শুরু করলেন, গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করলেন যে আমরা কৃষি কাজ বাড়াই, আমরা জমি ফেলে না রাখি, কাজ করি। অন্যদিকে একই সাথে তিনি সুশাসন প্রতিষ্ঠা করলেন, গভর্নেন্সকে শক্তিশালী করলেন। তখন তার আমলে আপনার ঘুষ খাওয়া খুব কমই লোক চিন্তা করতে পারত। নিয়মানুবর্তিতা কি বলি, আমি তখন আপনার তৎকালীন উপপ্রধানমন্ত্রী এসএ হিসাবের সঙ্গে কাজ করছিলাম। তখন মন্ত্রীদের একটা নির্দেশ দেওয়া হলো যে ঠিক সকাল 7টার মধ্যে অফিসে আসতে হবে। তখন অফিসের টাইম ছিল 8টা থেকে 2টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে সকাল 7টার অফিস থাকতে হবে। এটা দেখার জন্য তিনি নিজে সেক্রেটারিয়েটের গেটে এসে দাঁড়িয়ে থাকতেন, দেখছেন যে কে কখন আসছে, কে কখন যাচ্ছে। তিনি মন্ত্রীদের জীবনযাত্রা দেখার জন্য, কে কত কিভাবে জীবন চালায় তা দেখার জন্যই তিনি মন্ত্রীদের বাসায় গিয়ে বিকেলে চা খেতে শুরু করলেন। প্রত্যেক মন্ত্রীর বাসায় গিয়ে গিয়ে তিনি দেখতেন, অর্থাৎ তারা কি রকম জীবনযাপন করছে, কে কত টাকা আয় করেছে, তার বেতনের বাইরে সেই জিনিসগুলো দেখার জন্য তিনি কিন্তু সেখানে ঠিক আছেন। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে তিনি যে চিন্তাগুলো করেছিলেন। আজকে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব শুরু করে দিলেন, যে কথাটা আমির সাহেব কিছুক্ষণ বলেছেন। আমি বলি উনি রাজনৈতিক সংস্কারটা ছিল তার সবচেয়ে বড় সংস্কার, যাকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা তিনি নিয়ে এসেছিলেন, ওয়ান পার্টি সিস্টেম থেকে মাল্টি পার্টি সিস্টেমে নিয়ে এসেছিলেন এবং সকলের কথা বলার অধিকার তাকে নিশ্চিত করেছিলেন। এই যে মিডিয়া, এই মিডিয়া ছিল না, আওয়ামী লীগ বাকশাল তার সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়ে মাত্র 4টা পত্রিকা রেখেছিল, সেটাও সরকারের নিয়ন্ত্রণে। তিনি এসে সমস্ত ওপেন করে দিয়েছিলেন। তিনি প্রথম টেলিভিশন, আপনার সাদা কালো টেলিভিশন ছিল, এটাকে তিনি রঙিন টেলিভিশন করে নিয়ে আসলেন এবং তার আমলেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা মর্যাদার আসনে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক অনেক কথা, আমি সব কথা বলে অনেক সময় লাগবে, সেই লিখে যাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে জিয়া রহমানকে অনুসরণ করলেই আমরা কিন্তু ঠিক পথে এগিয়ে যেতে পারবো। আমাদের সৌভাগ্যের কথা যে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তরুণ নেতা, যিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নন, তিনিও আজকে এই লম্বা লড়াইয়ে তিনি নির্যাতিত, নিপীড়িত এবং তিনি রাজনীতির সঙ্গে বহু আগে থেকে জড়িত হয়েছেন। তিনি আজকে আমাদেরকে নির্দেশনা দিয়ে সেই পথে নিয়ে যাচ্ছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি কথাগুলো খোলামেলা বলছি একেবারে, যে আজকাল আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্য নিয়ে যারা তার সবচেয়ে বড় নিন্দুক ছিল, ক্রিটিক ছিল, তারা বলছেন যে না, এখন কিন্তু তারেক সাহেবের বক্তব্য খুব ভালো হচ্ছে। এই কেন? এই কথাটার এই সময় খুব প্রয়োজন আছে, কারণ এই কথাটা এখন বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। এই সময় যে নেতার বক্তব্য জাতিকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে, সেখানে কিন্তু জাতির সামনে দিকে এগিয়ে যেতে পারবে। সেই জন্যই আল্লাহর অশেষ রহমতে আমাদের সেই নেতৃত্ব আমাদের সামনে চলে এসেছে। আমাদের দায়িত্ব হবে আমরা দেশে থেকে সেই জিয়া রহমানের যে সততা, সেই সততাকে যেন সবাই আমরা রক্ষা করি
তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে যে সহনশীলতা, টলারেন্স। গণতন্ত্রের অন্যতম প্রধান জিনিস কিন্তু সহ্য ক্ষমতা। আমাদের গণতন্ত্র বিশ্বাস করি, আমাদেরকে অনেকে অনেক কথা বলবে, আমাদের সমালোচনা করবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরেকটি কথা আমি অনেকেই আছেন, আমাদের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আছেন, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের সবাই আছেন এখানে। মানুষের কাছে যেতে হবে, প্রতি পাড়ায় পাড়ায় যান, প্রতি পাড়ায় পাড়ায় যে সংগঠন তৈরি করছেন আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে সেগুলো আরো শক্তিশালী করেন। ছাত্রদল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী অবস্থান গ্রহণ করেন এবং আমরা যেন আমাদের রাজনীতি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সংস্কারকে শুরু করেছি আমরা 2 বছর আগে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 31 দফা দিয়েছেন, তাই না? সে ইতিহাস আর বলতে চাই না, কত কত ভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে প্রায় 2 বছর আলোচনা পর্যন্ত করে আমরা 31 দফা দিয়েছি। 31 দফার মধ্যে সবকিছুই আছে। তাই ওই যুক্তি খুব খরা যুক্তি, যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশন নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আপনাকে পার্লামেন্ট লাগবে। সুতরাং নির্বাচন প্রয়োজন, সেই জন্যই এটা যত দ্রুত হয় ততই দেশের সংকট দ্রুত কাটবে, রাজনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে, অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে। অর্থনৈতিক অবস্থা ভালো না, জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়েছে যে মানুষের এখন অবিশ্বাস হয়ে গেছে, তাই না? প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনুগ্রহ করে ওই দিকে নজর দিন, অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন। এখন আপনার সরকারের যারা আমরা আছে, যারা কর্মচারী কর্মকর্তা আছে, তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো কাজ। দুর্নীতি শুরু হয়ে গেছে। দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনারা লক্ষ্য দিন। আপনারা যেন সুশাসন দিতে পারেন সেই দিকে নজর দিন। পুলিশ যেন ভালো কাজ করে, আমরা যেন ভালো কাজ করে সেদিকে নজর দিন। বিশ্ববিদ্যালয়গুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিকমতো চালু করার চেষ্টা করুন। এই কাজগুলো করা দরকার এবং সঙ্গে সঙ্গে নির্বাচনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। এই কথা বলে আজকে আবারও আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের গণতন্ত্রের যিনি নতুন করে গণতন্ত্র দিয়েছিলেন আমাদেরকে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মদিনে আমি তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে আমরা দেশের, আমাদের মাতা দেশের বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং এই দোয়া আল্লাহ তাআলার কাছে আজকে করতে চাই যে আল্লাহ তাআলা আমাদের নেতা তারেক রহমানকে আপনি দীর্ঘ জীবন দান করুন, উনি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুন এবং আমাদের এই নেতৃত্ব দান করুন। এই কথা বলে তাকে তার বক্তব্য রাখার অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি। বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার এই দেশের পাশে দাঁড়িয়েছে। প্রথম এদের যখন নেতৃত্ব হারা ছিল, জনগণ যখন দিশেহারা ছিল, স্বাধীনতা সংগ্রাম কিভাবে হবে, তখন মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আপনাদের মনে আছে? জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন এবং দেশ স্বাধীন হয়েছে, সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। এর পরবর্তীতে আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছিলেন যখন স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে এবং
ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। তার পরবর্তীতে আপনারা দেখেছেন দীর্ঘ 16 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি বলেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তার সেই সুদূর প্রসারী চিন্তার কথা রাজপথে ফয়সালা হয়েছে এবং দেশ নতুন ভাবে আবার জনগণ কথা বলার অধিকার পেয়েছে, ভোটের অধিকার পেয়েছে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে একটি আধুনিক বাংলাদেশ, একটি স্বনির্ভর বাংলাদেশ করে গড়ে তুলতে চেয়েছিলেন। জিয়াউর রহমানের সময় চাল এই বাংলাদেশ থেকে রপ্তানি হতো, আমদানি হতো না। আর সেই বক্তব্যকে বুকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। সেই জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ, খালেদা জিয়ার স্বনির্ভর বাংলাদেশ এবং তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে আবার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বক্তব্য রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান শাহাদত বরণ করার পরে ক্রমাগত ষড়যন্ত্রের শুরু হয়। সেই ষড়যন্ত্রের পরে দীর্ঘ সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে ক্রমাগত লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাস রচনা করলেন। সামরিক স্বৈরাচারের পতন হল। বিএনপির রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমানের কেবলই ইতিহাস আর ইতিহাস গড়া। 1990-এর সেই সামরিক স্বৈর শাসন বিরোধী গণ অভ্যুত্থানের পরবর্তীতে 1991 সালে বাংলাদেশে ঐতিহাসিক দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয়, সংসদীয় সরকারের প্রবর্তন হয়। এটাও আর এক ইতিহাস যা আজ পর্যন্ত কোন রকমে টিম টিম করে চলছে। 1996-তে তখন আমিও একজন সংসদ সদস্য হয়েছিলাম। কেয়ারটেকার সরকারের যে বিধান প্রথমে আমরা মানতে চাইনি, গণদাবির মুখে আমরা মেনেছি। সেই বিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সারা রাত সংসদে আলোচনার মধ্য দিয়ে কেয়ারটেকার সরকারের প্রবর্তন হয়। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হওয়ার মধ্য দিয়ে আরো 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করার জন্য আবার শেখ মুজিবের সেই বাকশালী কায়দায় তদীয় কন্যা শেখ হাসিনা 2011 সালে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করলেন। প্রশ্ন হল 2001 সালের সেই সরকারে সংবিধান সংশোধনের মতো সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদী দলের ছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন রকমের সাংবিধানিক অপকৌশল প্রয়োগ করতে চাননি। তিনি এদেশেরই নেত্রী, দেশ তার কাছে উপরে, জনগণ তার কাছে সর্বাগ্রে। শেখ হাসিনার এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকেই একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে উদগ্র বাসনা তাকে পেয়ে বসছিল, যার কারণে বাংলাদেশে অপশাসন, স্বৈরশাসন এবং ফেসিবাদের দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছিল প্রায়
তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ক্রমাগতভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান অবিরাম সংগ্রাম এবং নেতৃত্ব দিয়ে গেছেন। আমি বিদেশে থেকে ওনাকে সহায়তা করেছি, আমি জানি প্রতিটা মুহূর্তে উনি কিভাবে এদেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে। অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু উচ্চাভিলাষ দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। সেজন্য বলছি, আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিন রাত আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, এখানে সকলেই জানেন, আপনারা জানেন, একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় না। It's a result of continuous, it is a cumulative result of continuous democratic movement and fight. যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, আত্মদান করতে হয়েছে, যার ফলে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কবে হবে, কিভাবে হবে, কত রক্তক্ষয় হবে, সেই হিসাবটা কেবল জানতাম না। এখন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে, সেই জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হওয়ার মতো কোন কোন পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচাইতে জরুরি হলো ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করুন, কিন্তু কোন উচ্চাভিলাষী কোন গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাভিলাষ পরিপূরণের যেন আপনি হাতিয়ার না হন, সেটা আপনাকে সজাগ থাকতে হবে। আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো, যদি সেটা কিংস পার্টি না হয়, সেই রাজনৈতিক দল যদি সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, এই দেশের মানুষ সেটা স্বাগতম জানাবে। কিন্তু কোন রকমের জনগণের সাথে, যেখানে একমাত্র আমরা বলে থাকি জনগণই হচ্ছে সার্বভৌম শক্তির উৎস, সাংবিধানিকভাবে জনগণই হচ্ছে সাংবিধানের রাষ্ট্রের সকল শক্তির মালিক এবং রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে, প্রকৃতপক্ষে সেটা লেখা আছে সংবিধানের প্রথম ভাগে। সেই মালিকানাকে যদি স্বীকার করি, সার্বভৌমত্ব হচ্ছে জনগণের, জনগণের সেই সার্বভৌমত্ব প্রতিনিধিত্ব করে তাদের নির্বাচিত প্রতিনিধি, এবং সেই প্রতিনিধিত্বের কথা বলার জায়গা হলো সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জন্য সংসদ। সেই সংসদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সকল রকমের আলোচনা করা যাবে আন্ডার দি সান। অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট হচ্ছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে। যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। সেই সংস্কারই আমরা করতে আহ্বান করেছি, যে সংস্কারগুলো সংসদ নির্বাচনের জন্য প্রয়োজন, প্রধানত অগ্রাধিকার সেখানেই দিতে হবে। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ভোটার তালিকা প্রণয়নের কাজ চলমান এবং প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে। আসুন আলোচনা করি আমরা কি সমস্ত সংস্কার প্রাতিষ্ঠানিক দরকার নির্বাচন কমিশনের জন্য, কি কি সংস্কার দরকার, আইনি ভাবে সেই সংস্কারগুলো আমরা করি। কাগজি আইনি সংস্কারের জন্য সময় লাগার কথা নয়, শুধু মতৈক্য হতে হবে বৃহত্তর অংশীজনের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে। সুতরাং সময় তো বেশি লাগার কথা নয়। আমি সময় নেব না, শুধু একটা আহ্বান জানাবো, আজকে প্রথমবারের মতো উন্মুক্ত করে দিতে চাই, যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন।
তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে এবং এই দিবসকে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন। আমরা খুব হিসাব নিকাশ করে দেখেছি 3 থেকে 4 মাসের বেশি প্রস্তুতিতে সময় লাগে না। 12ই জুন নির্বাচন হয়েছিল বর্ষাকালে 1996 সালে। আমি নিজেও সেই একটা নির্বাচন করে জয়ী হয়েছিলাম। তখন জ্যৈষ্ঠ মাস, গরম এবং বৃষ্টি দুটোই আছে। যদি জুলাই আগস্টের আমাদের ভাদ্র মাসে বৃষ্টির সময় যদি বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ায় পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বৃহৎ গণ অভ্যুত্থান সংগঠিত হতে পারে, তাহলে কেন নির্বাচন নয়? ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সভাপতি বিএনপির সংগ্রামী সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি প্রিয় নেতা জনাব তারেক রহমান, স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শহীদ জিয়ার জন্মবার্ষিকীর এই দিনে প্রথমে আমাদের এটা বলতে হয় যে এরকম একজন নেতা যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে, হাফিজ ভাই যেটা বললেন, দেশ স্বাধীনের বাংলাদেশের স্বাধীনতা এনেছেন এবং সম্মুখ যুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একজন সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যিনি একজন স্টেটসম্যান, সংস্কারক, সেনাপতি, রাজনীতিবিদ। এই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত যিনি বাংলাদেশকে একটি জাতির সত্তা দিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে। আমি তো এইসব গুণাবলী এত কিছু সমাহার আমি কোন নেতার মধ্যে দেখতে পাইনি। আমার মাথায় শুধু একজন নেতার, বিশ্ব নেতার কথা আমার মাথায় আসে, সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে, যিনি একজন বড় সংস্কারক ছিলেন, স্টেটসম্যান ছিলেন, জাতি সত্তা দিয়েছেন এবং আমেরিকার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ফাউন্ডেশন দিয়েছেন। আমি শুধু একজনকে আমার মাথায় আসে, হয়তো ভালো কেউ থাকতে পারে। এত গুণাবলী একটি মানুষের, একটি নেতার মধ্যে আমার অন্তত জানা নেই। এইরকম একজন নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি দলের ফাউন্ডেশন দেন নাই, শুধু বাংলাদেশের ফাউন্ডেশন দিয়ে গেছেন সত্যিকার অর্থে স্বাধীনতার পর। এবং সেই সবচেয়ে বড় ফাউন্ডেশন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, সততার ফাউন্ডেশন বাংলাদেশে, দলের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, রাজনীতির মধ্যে। আমরা যেন এটা ভুলে না যাই। বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে, তার বিএনপিতে থাকার কোন অধিকার নাই। এটাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সবকিছু ফাউন্ডেশন দিয়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপর ভিত্তি স্থাপন করেছেন। দেশ নায়ক তারেক রহমান সাহেব তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছেন।
আমরা জাতীয় সেবা ঐক্যবদ্ধ হয়েছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি এবং রাজনীতিতে তারেক রহমান সাহেব যে নতুন টোন সেট করেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে, ধারণ করতে হবে। সেটাকে মাথায় রেখে আগামী দিনে চলতে হবে। সততার কোনো বিকল্প নাই। বিএনপিতে সবকিছু আছে, যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের কেউ নাই। নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করতে শিখেছে, ত্যাগ স্বীকার করতে শিখেছে। খুন, হত্যা, মিথ্যা মামলা, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যু, বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকা, ব্যবসা বাণিজ্য হারা, চাকরি হারা, চরম ত্যাগ স্বীকার করেছি আমরা সবাই, তাই না? এবং ত্যাগ স্বীকার করে আমরা একটি পরিণত দলে পরিণত হয়েছি। এটা যাতে আমরা নষ্ট না করি আগামী দিনে, এটা মাথায় রাখতে হবে। এটা নষ্ট করা যাবে না, এটা ধরে রাখতে হবে। এটা যদি ধরে রাখতে পারি, বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ, বাংলাদেশ দেশ গড়ার যে ফাউন্ডেশন জিয়া রহমান সাহেব দিয়েছেন, সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ করতে আমরা পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে মহান নেতার স্মৃতিচারণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি, তাকে অনেক কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। 1971-এর মহান মুক্তিযুদ্ধে আমি তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলাম। সেনাবাহিনীর এই অংশের নাম ছিল জেড ফোর্স। জেড ফোর্স জুলাই মাসে মেঘালয়ের অরণ্যে গঠিত হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম, তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গলের সমন্বয়ে এই ব্রিগেডের 2000 ছাত্র তরুণ ছিল যারা রাইফেল চালাতে জানে না। আমরা তাদেরকে মাত্র 6 সপ্তাহ ট্রেনিং দিয়েছি মেঘালয়ের সেই অরণ্যে। 6 সপ্তাহ পরে এরা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে এবং মেজর জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহ এবং সিলেট এলাকাতে বীর বিক্রমে যুদ্ধ করেছে, দেশকে শত্রুমুক্ত করেছে। কিন্তু এই যে রণাঙ্গনে জিয়াউর রহমানের যে বলিষ্ঠ নেতৃত্ব, এই সম্পর্কে জনগণকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে স্বাধীনতার অব্যবহিত পরে। আমরা 3 বার ক্ষমতা গিয়েছি, আমরাই তো এই মহান নেতার প্রকৃত কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরতে পারিনি। 71 সালে 18টা জেলা ছিল বাংলাদেশের, একটি মাত্র জেলা মুক্তি বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটি হলো সিলেট জেলা। দখল করেছে জেড ফোর্সের অন্তর্ভুক্ত প্রথম ইস্ট বেঙ্গল জিয়াউর রহমানের নেতৃত্বে। এটি আমি পরবর্তীকালে লক্ষ্য করেছি সিলেটের লোকই জানে না, সিলেটের যারা বিএনপি করে তারাও জানে না। আমরা এই সম্পদটা তুলে ধরতে পারিনি। সিলেটের বিভিন্ন রণাঙ্গনে যে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন জিয়াউর রহমান, এই সম্পর্কে সিলেটবাসীও জানে না, ইতিহাসে তার স্বীকৃতি নাই। আমরাও এটি প্রচার প্রচারণার জন্য সঠিক ভূমিকা গ্রহণ করতে পারিনি। একটি উদাহরণ দেই। 28শে নভেম্বর তারিখে জকিগঞ্জের গৌরীপুরে আমরা রক্ষণ মহল স্থাপন করেছি। রাতে খুব সকালে পাক বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালায়। যুদ্ধের কয়েক ঘন্টার মধ্যেই, প্রথম 2-3 ঘন্টার মধ্যেই 31 পাঞ্জাবের 80 জন নিহত হয়, তাদের কমান্ডার মেজর সরওয়ার নিহত হয়। আমরা তাদের 30 জনকে জীবিত অবস্থায় বন্দী করি। যুদ্ধ শুরুর 1 ঘন্টা পরে আমি বাঁদিকের একটি ট্রেঞ্চে অবস্থান করছিলাম, আমার সেনা দলের নেতৃত্ব দিচ্ছিলাম। পিছনে তাকিয়ে দেখি আমাদের ব্রিগেড কমান্ডার মেজর জিয়াউর রহমান এখানে এসেছেন। আমি অবাক হয়ে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম, স্যার এই গোলাগুলির মধ্যে আপনি কেন এসেছেন? তিনি বলেন, আমার সৈনিকেরা জীবন মৃত্যুর সন্নিক্ষণে, আমি তো পিছনে বসে দর্শকের ভূমিকায় থাকতে পারি না, আমি তোমাদের সাথে যোগ দেওয়ার জন্য এসেছি। এই তো হলো প্রকৃত কমান্ডার।
যুদ্ধে আপনারা জানেন যে বেতার সেটের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করা হয়। শত্রু আক্রমণ করে, তার কাছেও বেতার সেট আছে, তাদেরও গোলন্দাজ বাহিনী আছে, আমাদের সাথেও বেতার সেট ছিল, বেতার যন্ত্র ছিল। 2-3 মাইল পিছনে আমাদেরও গোলন্দাজ বাহিনী ছিল। এক পর্যায়ে আমাদের এই যুদ্ধে আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান, দিনাজপুরে বাড়ি, তিনি ওয়্যারলেস সেটের বেতার যন্ত্রের মাধ্যমে গোলন্দাজ কামানের অধিনায়ককে নির্দেশ দিচ্ছেন 1 রাউন্ড গান ফায়ার। শত্রুর অবস্থান জানিয়ে তিনি বললেন যে কামানে গোলা ফেলো, 1 রাউন্ড গান ফায়ার। সাথে সাথে 6টি গোলা শত্রুর উপরে পড়ল এবং পাঞ্জাবি সৈনিকে অনেকে হতাহত হলো। এটি দেখে আনন্দে চিৎকার করে ক্যাপ্টেন মাহবুব বলছে, ওয়েল ডান, অন টার্গেট। আবার ফায়ার করতে বলছে, রিপিট। আমার এবং মেজর জিয়াউর রহমান যেখানে অবস্থান করছিলাম, আমার ট্রেঞ্চের 100 গজ পূর্ব দিকে ছিল ক্যাপ্টেন, যে শেখ হাসিনার শাসন যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে। এই যে যুগ যুগ ধরে মানুষ নিজ চেষ্টার ফলে সভ্যতার যে পরিক্রমণ, এই যে এক স্তর থেকে অন্য স্তরে আমরা উন্নীত হয়েছি, সবই মিথ্যা হয়ে যাবে এই দুঃশাসন যদি দীর্ঘকাল স্থায়িত হয়। তার 1 মাসের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হস্তক্ষেপে এমন গজব তাদের উপরে নেমেছে, দেশ ছেড়ে তো পালাতে হয়েছেই, এখন তাদের ধীরে ধীরে অস্তিত্ব বিলুপ হওয়ার অতিক্রম হয়েছে। এখন আমাদের করণীয় কি? আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকার দেখতে চাই। আমাদের এই মুহূর্তে করণীয় শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করা, তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া। আমাদের এই দলের উপরে কোন ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে, নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে বলতে চাই, যত বড় নেতাই হোক, দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেবেন। আমরা 1-2 ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতির এবং দলের ভাগ্যকে বিপর্যয়ের সামনে নিতে চাই না। জিয়ার আদর্শ, সততা, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে 1000 টাকাও ছিল না। এই বিশাল দেশে তার কোনো জমি নাই। সকল ধরনের লোভ লালসার ঊর্ধ্বে তিনি ছিলেন। আর আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে। ইতিমধ্যেই আমি পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে, ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায়, 500 মোটরসাইকেল, এবং এদের অধিকাংশ আমি চিনি না। 40 বছর রাজনীতি করে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা, এদেরকে তো কখন দেখি নাই। বলে এগুলো সব আগে আওয়ামী লীগ করতো, এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে। দূরে রাখুন তাদেরকে। আমরা যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছি, এই দেশকেও সমৃদ্ধির উচ্চ শিখরে এই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানের দল নিয়ে যাবে। আমাদের শুধুমাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অবিচল আস্থা। সীমান্তে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে, ওখান থেকে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমার দেশে গাছ কেটে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে যায়। মনে আছে মুক্তিযুদ্ধ শেষ হয় নাই, একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন। বিএনপি যদি দায়িত্ব পায়, আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করব। কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, কারণ এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়ে পাশের দেশে আশ্রয় নেবে, দেশে বিশৃঙ্খলা করবে, অস্ত্র নিয়ে ঢুকে অপতৎপরতা চালাবে। তাকে আমরা বলিষ্ঠভাবে রুখে দাঁড়াবার জন্য জিয়ার সৈনিকদের প্রয়োজন। জিয়াউর রহমান দেশের এক দুঃসময়ে তিনি রাজপথে পাদক প্রদীপের আলো এসেছিলেন জনগণের জানমাল ইজ্জত রক্ষা করার জন্য। আজকে জিয়াউর রহমান নেই, তার দল বিএনপি এখনো আছে। জাতীয়তাবাদের পতাকা আমরা বহন করে চলেছি। আপনারা প্রস্তুত হন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। জিয়াউর রহমান যেভাবে জীবন বিপন্ন করেছেন, আমরা জীবন বিপন্ন করে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ। আর আমার শেষ কথা, শেষ লাইন, একটি ইন্টারিম সরকার ক্ষমতায় আসছে। আমরা আশা করি তারা নিরপেক্ষ থাকবেন, কিন্তু দেখা গেল যে তারা একটা কিংস পার্টি করার উদ্যোগ নিয়েছেন। 21 বছরের ছেলে কিভাবে রাষ্ট্রপতি হবে?
21 বছর বয়সী কিভাবে প্রধানমন্ত্রী হবে। এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়সসীমা কমিয়ে দেওয়া হয়েছে, একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। কোনো আপত্তি নাই, জনগণ যদি এদেরকে বেছে নেয় 12 বছরের রাষ্ট্রপতিকে আমরা মেনে নেব, বাট হি হ্যাজ টু বি ইলেক্টেড বাই দি পিপল। কোন ধরনের বৈষম্য এই সরকার যাতে না করে আমরা তাদের কাছে আশা দেব। ডক্টর ইউনূস আমাদের গর্ব, সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে, আমরা তাকে সম্মান করি, তাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আপনি নিরপেক্ষ থাকবেন এবং শহীদ জিয়া রহমানের দল অতীত সকল সংগ্রামে 16 বছর সংগ্রামের মাধ্যমে এই অপশক্তিকে বিদায় করেছি, এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। এই কাজে আত্মনিয়োগ করুন। যারা আমাদের জীবনকে অনেক মানুষের অনেক মায়ের কোল খালি করেছে তাদের বিচার করুন। আর এই দেশের অর্থ সম্পদ যারা বিদেশে পাচার করেছে সেটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এই প্রোক্লামেশন, এই মিশন, ওই মিশন, এগুলো জনগণের কাজে লাগবে না। যদি এই তাদের চুরি করা অর্থ কিছু ফেরত আনতে পারেন, বাংলাদেশের জনগণের কাজে সেটি লাগবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিনে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি আমরা এখানে এসেছি আনন্দ উৎসব করার জন্য। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো যে আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 89তম জন্মদিন পালন করছি আনন্দ উৎসব করার জন্য নয়। আমাদের সামনে জাতির এই ক্রান্তিকালে আরো অনেক গুরু দায়িত্ব রয়েছে, যে দায়িত্ব আমরা কেবলমাত্র সঠিকভাবে পালন করতে পারবো একটি উপায়। সে উপায়টি কি? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন আদর্শ আমরা অনুসরণ করব। আসুন আজকে তার জন্মদিনে আমরা এই শপথ নিই।